হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 4 নম্বর ইউনিট থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় পার্লামেন্টে লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। তোমরা জানো ভারতীয় পার্লামেন্টে দুটো কক্ষ আছে, একটা নিম্নকক্ষ যার নাম হচ্ছে লোকসভা এবং উচ্চকক্ষ যার নাম হচ্ছে রাজ্যসভা। সেই লোকসভার গঠন ও কার্যাবলী নিয়ে আজকের আলোচনা। দেখো, প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভা হলো প্রশাসনের মূল চালিকা শক্তি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হওয়ায় গণতান্ত্রিক কাঠামোতে এই কক্ষটি সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতার অধিকারী। এবার হচ্ছে লোকসভার গঠন। সংবিধান অনুযায়ী লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 550 হতে পারে। বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা 553। এই সদস্যরা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। সংবিধানে তপশিলি জাতি উপজাতিদের জন্য জনসংখ্যা অনুপাতে আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। লোকসভার সাধারণ কার্যকাল 5 বছর, তবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সময়ের আগেই লোকসভা ভেঙে দিতে পারেন। সভার কাজ নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন করেন। লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং বয়স অন্তত 25 বছর হতে হবে। তারপর লোকসভার কার্যাবলী। এবার কার্যাবলীটা তোমরা দেখো, লোকসভার কার্যাবলীগুলোকে নিম্নলিখিতভাবে আলোচনা করা হয়েছে। 1 নম্বর কাজ হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। লোকসভার প্রধান কাজ হলো দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা। কেন্দ্রীয় তালিকা যুগ্ম তালিকায় যে কোনো বিষয়ই এই কক্ষ আইন পাস করতে পারে। সাধারণ বিলের ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভার মধ্যে মতবিরোধ হলে রাষ্ট্রপতি আহুত যৌথ অধিবেশনে লোকসভার সদস্যদের সংখ্যাধিক্যের কারণে তাদের মতই শেষ পর্যন্ত প্রাধান্য পায়। এবার আছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। আর্থিক বিষয়ে লোকসভার ক্ষমতায় চূড়ান্ত ও একচ্ছত্র। সংবিধান অনুযায়ী কোনো বিল কেবলমাত্র রাষ্ট্রপতির সুপারিশক্রমে লোকসভাতেই উত্থাপন করা যায়। দেখো, অর্থবিল কি? অর্থবিল কেবল রাষ্ট্রপতির সুপারিশক্রমে লোকসভাতেই উত্থাপন করা যায়। রাজ্যসভা অর্থবিলকে বড়জোর 14 দিন আটকে রাখতে পারে মাত্র, কিন্তু বাতিল করতে পারে না। সরকারের বার্ষিক বাজেট মঞ্জুর করা এবং কর বসানো বা রদ করার ক্ষমতা একমাত্র লোকসভারই আছে। তারপর হচ্ছে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা বা শাসন বিভাগ তাদের কাজের জন্য লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। লোকসভার সদস্যদের প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব এবং ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে সরকারের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখেন। সবচেয়ে বড় কথা, লোকসভা মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করলে সরকারকে আবশ্যিকভাবে পদত্যাগ করতে হয়। এবার আছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা, এটা বোঝো। দেখো, সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধানের অধিকাংশ ধারা সংশোধনের জন্য বিলটি পার্লামেন্টের উভয় কক্ষে পৃথকভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠে পাস হতে হয়। এক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার ক্ষমতা সমান। এবার নির্বাচন বা অন্যান্য ক্ষমতা। দেখো, লোকসভার সদস্যরা ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এই কক্ষেই হয়। পাশাপাশি সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিচমেন্ট এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের প্রস্তাবের বিচার বিবেচনা করার ক্ষমতা লোকসভার রয়েছে। এবার উপসংহারে কি বলা হচ্ছে, দেখো পরিশেষে বলা যায় তাত্ত্বিকভাবে ভারতের পার্লামেন্টের
দুই কক্ষের মর্যাদা সমান হলেও বাস্তব ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভার ক্ষমতা ও প্রতিপত্তি অনেক বেশি। যেহেতু লোকসভার সদস্যরা জনগণের সরাসরি দেখো ম্যান্ডেট বা রায় নিয়ে আসে, তাই এই কক্ষটি হলো ভারতীয় গণতন্ত্রের আশা আকাঙ্ক্ষার প্রকৃত কেন্দ্রবিন্দু। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে তোমরা কিন্তু 6-6 আশা করতে পারো। এইভাবে কোয়ালিটির অ্যান্সার কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই লিখে আসতে হবে।